আমি রাধাকান্ত। আমার জামাইয়ের নাম শ্যামল দত্ত। আমার মেয়ের নাম রেখা। আমার জামাই নিম্ন আয়ের মানুষ, একটি ওয়ার্কশপে কাজ করে। আমি মনে মনে এমন একটা ছেলে চাইছিলাম যার কেউ থাকবে না, শুধু আমার মেয়ে রেখাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকবে, যাতে আমার একটা হাতে খড়ি কোয়া হয়। কারণ আমার স্বামী দেশের বাইরে গেছে 7 বছর হলো। সর্বশেষ এসেছিল 1 বছর আগে। প্রথমবার এসেছিল 3 বছর আগে। মহল্লার অনেকেই বলাবলি করে আমার স্বামী নাকি ওখানে এক মহিলাকে বিয়ে করেছে। এইসব কানাঘুষাতে আমি রেগে যেতাম, বিয়ে করুক বা না করুক। কিন্তু এদিকে আমি দিন রাত দেহের জ্বালায় মরি। সে যাই হোক, আসল কাহিনীতে আসি। শ্যামলের এই বিয়েতে হ্যাঁ বা না করার কিছুই ছিল না। সুন্দর পাকা ছোট বাড়ি দেখে শ্যামলের ভারপ্রাপ্ত অভিভাবকের পছন্দ হয়েছিল। সেদিন এলাকার মুরব্বী কথা বলে আমার বাড়িতে আসলো। তিনি মণ্ডপে গিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করলো। আমার মেয়ে তখন সবে ইন্টারে পড়তেছে, সামনে ফাইনাল পরীক্ষা। শ্যামলের বয়স 25 বছরের মতো হবে। আমার মেয়েটা যে দেখতে খুব সুন্দরী তা না, তবে মোটামুটি ভালো। তবে পড়াশোনায় বেশ মনোযোগী। স্বামীর সেবার ব্যাপারে একেবারেই উদাসীন। শ্যামল কয়েকবার আদর করতে গিয়ে দেখলো রেখার তেমন আগ্রহ নেই। তাই শ্যামল ভাবলো এভাবে অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। রেখার হয়তো সামনে পরীক্ষা, তাই হয়তো স্বামীর সাথে থাকতে চাইছে না। শ্যামল বউয়ের আদর সোহাগবিহীন গতানুগতিক জীবন শুরু করলো। আমি অবশ্য চটপটে এবং চঞ্চল ধরনের মহিলা। আমার বয়স খুব একটা হবে না। অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। এখন বড় জোর 30-এর মতো হবে। আমি দেখতে ফর্সা, পান পাতার মতো মুখ, তবে দেখতে কামুকি। আসলে আমার মতো মহিলার মেয়ে সুন্দর হওয়া উচিত ছিল। শ্যামল আমার স্বামী অর্থাৎ শ্বশুরকে মোবাইলে দেখেছে। হালকা দাঁড়িয়ে আছে আমার স্বামীর। বিয়ের দিন ফোনে আমার বরের সাথে শ্যামলের কথা হলো। শ্যামলকে উপদেশ দিয়ে বলল, জামাই বাবাজি, মানুষ মেয়েকে হাতে তুলে দেয়, আর আমার এমন কপাল যে আমি আমার বউ সহ মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ওদেরকে দেখে শুনে রাখবা। এই বলে অট্টহাসি দিল। শ্যামল হাসতে পারল না। এখানে হাসির কিছুই নেই, কারণ যার মা ছোট থেকে নাই, বাবা থেকেও না থাকা, তার আবার জীবন কি? শ্যামল মানুষ হয়েছে অনাথ আশ্রমে। তবে বিয়ের দিন শ্যামল খুব অবাক হয়েছিল আমার কোলে একটা মেয়ে বাচ্চা দেখে। পরে জানতে পারলো শেষের দিকে এসে ওর ওই শালিকা পয়দা করেছি। যাই হোক, শ্যামলের বিয়ে হলো এবং আশ্রয় হলো। সারাদিন ও ওয়ার্কশপে কাজ করে। আমি একটি টিফিন বাটিতে ওর জন্য ভাত তরকারি রান্না করি। এক এক দিন এক এক তরকারি দুপুরের খাবার হিসাবে দিতাম। আমি খুব যত্নশীল মহিলা, সেটা শ্যামল ভালো করেই বুঝতে পারলো। সপ্তাহে একটা দিন শ্যামলের অফ ডে। সেদিন আমি খুব যত্ন করে ওকে জিজ্ঞেস করলাম, বাবাজি কি খাবা? ও বলল, আপনি যা রান্না করবেন তাই খাবো। শ্যামল নিজে বেতনের টাকার অর্ধেক দিয়ে দিত আমার হাতে। আমার স্বামী মাসিক একটা খরচ রেগুলার পাঠায়। বন্ধের দিন বাসায় আসলে যেটা শ্যামলকে খুব বিরক্ত করত, সেটা হলো ওর শালিটা, মানে আমার ছোট মেয়ে। আমার মেয়ে এখনো দুধ খায়, না দিলে চেঁচামেচি করে বাড়ি অস্থির করে ফেলে। একদিন সেই কাণ্ড শুরু হলো। আমার মেয়ে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিল, কিন্তু আমি কিছুতেই হুক ছুটাতে পারছি না। বাধ্য হয়ে খাওয়ানোর নাম করেই বুকে নিলাম। তখন আমার সাথে শ্যামলের একবার চোকাচুকি হলো। আমি একটু মুচকি হাসলাম, আর সেদিন শ্যামল বুঝে নিল আমার ফিগারটা কেমন। শ্যামল একদিন ভুলে একটা ব্যাগ বাড়িতে রেখে গিয়েছিল। ও বাড়ির গেটের তালা বাহির থেকে খুলে আঙিনায় ঢুকে একেবারে থতমত খেয়ে গেল। কারণ আমি তখন মেয়ের কান্নাকাটিতে আমের গাছে উঠেছি আম পাড়ার জন্য। আমি শ্যামলকে দেখে লজ্জা পেয়ে মেয়েকে ঝাড়ি দিলাম। শ্যামল বলল, আপনি গাছে চড়তে পারেন? আমি বললাম, আরে এইসব কোনো বিষয় নাকি, ছোটবেলায় ডাবের গাছ পর্যন্ত বাইছি। তুমি আমার বাড়িতে কেন আসলে? ও বলল, আমি একটা ব্যাগ রেখে গেছি। আমি গাছ থেকে নেমে পড়লাম। আমার পরনে শুধু পেটিকোট আর ব্লাউজ, শাড়ি বারান্দায় রাখা, চিকন কোমর, ডাব বেশ বড় আর অস্থির দুলুনি। শ্যামলকে কয়েক মুহূর্তের জন্য অবাক করে দিল। আমি বারান্দায় গিয়ে দ্রুত শাড়ি গায়ে পেঁচাতে লাগলাম। সেদিন শ্যামল জানলো এক অসাধারণ নাগিন দেহ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে আমি বললাম, নিছো ব্যাগটা? ও বলল, না। আমি বললাম, ঠিক আছে, আমি দিচ্ছি। ও বলল, আমি নিচ্ছি, আপনাকে দিতে হবে না। এই বলে ঘরের ভিতরে ঢুকে গেল। বাড়িতে আমার বোন এসেছে, মানে শ্যামলের খালা শাশুড়ি এসেছে। আমার বোন আমার মতোই স্লিম দেহের অধিকারী, কিন্তু আমার মেয়ে সেরকম হয়নি। বয়স এখনো তেমন হয়নি, তাই এখনো রেখার চেহারা অত আকর্ষণীয় হয়নি। তবে এটা নিয়ে শ্যামলের খুব আফসোস। আমার মেয়ের পরীক্ষা শেষ হলো। আমরা সবাই কয়েকদিনের জন্য রেখার মাসির বাড়িতে বেড়াতে গেলাম। আমার মেয়ের খুব প্রিয় তার মাসির বাড়ি, কারণ রেখা আর মাসি একই ক্লাসে পরীক্ষা দিয়েছে। বেশ গলায় গলায় ভাব মাসি ভাগ্নির। শ্যামল ছুটি নিয়েছিল মাত্র 3 দিনের, তাই শ্যামল বাড়ি যাবে। এদিকে আমিও জেদ ধরলাম, কিন্তু রেখার ইচ্ছা আরও কয়েকদিন থাকার। আমি বললাম, আমি বাড়ি যাব, বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, আর তাছাড়া শ্যামলকে রান্না করে দিবে কে? শ্যামল যদি যায় তাহলে একাই পুরো বাড়ি সামাল দিবে, আবার অফিস করবে কিভাবে? শ্যামল বলল, আমি হোটেল থেকে খেয়ে নিতে পারবো। রেখার মাসি আমাকে বলল, আরও কয়েকদিন থেকে যা,
অনেক দিন পর আমার জামাই এসেছে, আবার কবে আসবে তার ঠিক নেই। আমি খুব গম্ভীর স্বরে বললাম, তুই কি চাস আমার জামাইয়ের একটা পেটের অসুখ পড়ুক? রেখা থাকুক, পরে শ্যামল এসে ওকে নিয়ে যাবে। এতে কেউ কিছু বলল না। অবশেষে আমি আর শ্যামল চলে আসলাম। আসার সময় আমার বোন বলল, জামাই বাবাজি, আমার এত সুন্দর ভাগ্নিকে ফেলে যাইতেছেন, খুব কষ্ট পাইলাম। শ্যামল রেখার কাছে হাত খরচের টাকা দিয়ে দিল আর বলল, আন্টিকে সুন্দর একটা জামা কিনে দিও। রেখা তাতে সায় দিল। শ্যামলের সেই ছোট খালা শাশুড়ি বলল, জামাই বাবাজি, তোমার এই ছোট শালের দিকে লক্ষ্য রাখো। যাই হোক, অবশেষে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটি সমস্যা হয়ে গেল। আমি যখন মেয়েকে গোসল করাবো তখন দেখভালের বিষয়টা নিয়ে ঝামেলা হয়ে গেল। তাই শ্যামল দুপুরের খাবার নিয়ে যাওয়া বাদ দিল। বাড়িতে এসে খেতে লাগলো। আমি গোসলে যেতাম, আমি বাথরুম থেকে পেটিকোট পরে বের হতাম, আর মাঝে মধ্যে আমাদের চোখাচোখি হতে লাগলো। শ্যামলের চোখ অবশ্য বুকের উপর চলে গেল। একদিন আমার মেয়েকে শ্যামলের কাছ থেকে নিয়ে যেতে ধরলাম। সেদিন ও শাড়ির ফাঁক দিয়ে পূর্ণভাবে দেখতে পেল। অনেক বড়, কিন্তু অতটা ঝুলে পড়েনি। বাড়িতে থাকলে আমি কাপড়ের তেমন কেয়ার করি না। আমি কেমন জানি উদাস হয়ে গেছি। সমস্যা আরও বেড়ে গেল। 4 দিনের রাতের মাথায় শুতে গিয়ে সমস্যা বেড়ে গেল। আমার মেয়েটা ঘুমাতে যাওয়ার আগে খায়। এই কদিনে আমার মেয়েটা শ্যামলের বেশ প্রিয় হয়ে গেল। ওর কোলে গেলে অনেকটা শান্ত হয়ে থাকে। আসলে এই কয়েকদিন দুপুরবেলায় শ্যামলের কোলে থাকতে থাকতে একেবারে মিশে গেছে। কিন্তু সেদিন রাতে কান্নাকাটি জুড়ালো। শ্যামলের কাছে থাকতে চাইছে। তখন রাত প্রায় 10টা বাজে। বাড়ির পাশ দিয়ে মফম্বল সদরে যাওয়ার রাস্তা। এত রাতে বাড়ির ভেতরের আওয়াজ বাহির থেকে শোনা যায়। আমি মেয়েকে কোলে নিয়ে শ্যামলের রুমে গেলাম দেওয়ার জন্য। কিন্তু না, এখন আবার আমার কাছে থাকবে, কিন্তু সাথে শ্যামলকেও থাকতে হবে। অজ্ঞতা আমি বললাম, শ্যামল আমার রুমে আসো তো, একটু সময় আমার রুমে থেকো, ঘুমাইলে আবার চলে যাইও। আমি মেয়েটাকে মাঝখানে রেখে শুইলাম। শালিকার একটা হাত নিয়ে শ্যামল নাড়াচাড়া করতে লাগলো। এদিকে আমি মুখ ঢেকে খাওয়াতে লাগলাম। এক সময় ঘুমিয়ে গেল। শ্যামল ভাবলো আমি বুঝি ঘুমিয়ে গেছি, তাই ও চলে যেতে চাইলো। শ্যামল উঠে যেতে আমি বললাম, আরে এই রুমে গিয়ে কি করবা? এখানে থাকো, এই রুমটা ঠান্ডা, উপরে সিলিং দেওয়া আছে। ও কিছু না বলে আবার শুয়ে পড়লো। আমরা বিভিন্ন আলাপ করতে লাগলাম। এক সময় আমি জিজ্ঞেস করলাম, বউকে কতখানি পড়াবে? ও বলল, আপনার মেয়ে যতটুকু পড়তে চায়। এইসব বলতে বলতে শ্যামল এক সময় ঘুমিয়ে পড়লো। এরপরে রাতে আমার মেয়েটা একই আবদার শুরু করলো, কিন্তু এই আবদারের সাথে আরেক বাহানা জুড়ে দিল। শ্যামলের কোলে মাথা রেখে ঘুমাতে পায় না, কিন্তু পাশে আমাকে থাকতে হবে। সাধারণত ছোট বাচ্চাদের এইসব আবদার না মানলে আরেক ঝামেলা। দাবি মানা হচ্ছে না দেখে কান্না শুরু করে দিল। আমি বললাম, এত রাতে মানুষ শোনার আগে শ্যামলকে রুমে আনি। আমি বললাম, জামাই বাবাজি, তুমি শুধু ঘুমানোর অভিনয় করো। শ্যামল এবার শিহরণ নিয়ে পাশে শুয়ে পড়লো। আমি আঁচল দিয়ে মাথা ঢেকে মেয়েকে খাওয়াতে দিলাম। বন্ধুরা, আজ এই অবধি।